নমস্কার, তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি অদ্ভুত সিরিজ থেকে উপন্যাস হেতমগড়ের গুপ্তধন। গল্পটা আমি তোমাদের 6টি পর্বে শোনাব। গল্পটা শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও প্রিয়জনদের সাথে অবশ্য করে শেয়ার করো। তাহলে চলো শুরু করছি আমার আজকের নিবেদন হেতমগড়ের গুপ্তধন, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রথম পর্ব। মাধববাবু রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। তা মাধববাবু রাগ হলেও হতে পারে, এমনিতেই তিনি রাগী মানুষ। তার ওপর সাত সকালে ঘুম থেকে উঠেই তিনি দেখেন কাঁচের গ্লাসে জলে ভেজানো তার বাঁধানো দাঁত জোড়া নেই, ঘরে পড়ে বেড়ানোর হাওয়াই চটি দুটো হাওয়া, চশমাটাও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ঘরের কোণে দড়িতে ঝোলানো গামছাখানা পর্যন্ত বেপাত্তা। পল্টনের পোষা বাঁদরটা ছাড়া এ কাজ আর কার হবে? দিন রাত খেয়ে খেয়ে আর আশকারা পেয়ে পেয়ে সেটা চেহারা হয়েছে জাম্বুবানের মতো, কাউকে বড় একটা তোয়াক্কা করে না। এর আগেও 2-4 বার তার চুবড়িতে ধরা পড়েছে। একেই জাতে বাঁদর, তার ওপর অতিরিক্ত আদরে বধ হয়ে যাওয়ায় তার বাঁদরামির আর লেখাজোকা নেই। ইচ্ছে মতো ঘরে ঢুকে তার রেডিও চালায়, ছোটদের পড়ার টেবিলে গিয়ে খাতা বই বেগোজ করে, পেন্সিলের শীষ ভেঙে রেখে আসে, দিনের বেলায় খুটখাট সুইচ টিপে আলো জ্বালায় বা শীতকালে পাখা চালিয়ে দেয়। চৌবাচ্চা থেকে মগ দিয়ে জল তুলে যার তার গায়ে ঢেলে দিয়ে আসে। বড়বাবুর ইজি চেয়ারে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসে থাকে। কেউ শাসন করতে গেলে বিশাল চেহারা নিয়ে হুপ হাপ করে তেড়ে আসে। বলতে কি তার ভয় বাড়ির সবাই কাঁটা হয়ে থাকে। একেবারে ব্রাহ্ম মুহূর্তে মাধববাবু বিছানা ছাড়েন। তারপর হরেক কাজ করতে হয় তাকে। বারান্দার 130টা টব গাছে চাকরদের দিয়ে জল দেওয়ানো, পুরনো আমলের বিশাল জমিদার বাড়ির সেই জৌলুস এখন আর নেই বটে, কিন্তু বিশাল আয়তনটা এখনো আছে, আর কিছু পুরনো প্রথা এবং অভ্যাস। পিছনের দিকে একটা মস্ত হল ঘরে হরেক রকম পাখির খাঁচা। মাধববাবুর সকালে দ্বিতীয় কাজ হলো এইসব পাখিদের খাঁচায় ঠিকমতো দানা পানি দেয়া হচ্ছে কিনা তার তদারক করা। তারপরে শুরু হয় 4-4টে গরুর দুধ দোয়ানো। সেই সময়ও তাকেই সামনে থাকতে হয়। এরপর বিশাল বাগানের সর্বত্র ঘুরে ঘুরে মালিদের দিয়ে আগাছা উপড়ে ফেলা, ফুলের বেড তৈরি করা, মৌসুমি ফলের চাষ দেখা ইত্যাদি আছে। ভালো করে আলো ফোটার আগেই বাজারে লম্বা ফর্দ নিয়ে বেরিয়ে পড়তে হয়, সঙ্গে ধামা ধরা দুটো চাকর। আজ মাধববাবু কিছুই করেননি। ব্রাহ্ম মুহূর্তে উঠেই নিজের অত্যাবশ্যক জিনিসগুলো না পেয়ে তেড়ে চেঁচামেচি শুরু করলেন। বলি, একটা বাঁদরের এত আসপদ্দা হয় কোত্থেকে? লেজলাদের বোধহয় লজ্জা শরমের বালাই নেই। বলি, আমার বানত্তর গোষ্ঠীর পিন্ডি জীবতে লাগবে রে হত ছাড়া। চশমা দিয়ে কোন রামায়ণ মহাভারত পড়বি শুনি? গলায় দেওয়ার দড়ি জুটছে না বলেই বুঝি গামছাখানা নিয়ে গেছিস? জ্ঞান নেই যে বাঁদরের, সে কোন আক্কেলে চটি চুরি করে। সেই চেঁচামেচি শুনে পল্টন সবার আগে চোখ রগড়াতে রগড়াতে এসে হাজির। কি হয়েছে কাদা মামা? মাধববাবু চোখ পাকিয়ে বললেন, বড় সুখের ব্যাপার ঘটেছে। ডিয়ার ভাগ্নে, বড় সুখের ব্যাপার। এমনিতেই একদিন সংসার ত্যাগ করে লোটা কম্বল নিয়ে সন্ন্যাসী হব ভেবে রেখেছিল। তা তোমার ওই জাম্বুবানের পাল্লায় সেটা একটু আগে ভাগেই হতে হবে দেখছি। দাঁতের পাটি নেই, গামছা নেই, চটি নেই, চশমা নেই,
তাহলে একটা লোকের আর কি থাকে বলো দেখি, লোটা কম্বল আর নিংটি ছাড়া। পল্টন মুখ কাচুমাচু করে মাথা চুলকোতে চুলকোতে বলে, কিন্তু ঘটোৎকচ তো এখনো শিকলে বাঁধা রয়েছে দেখে এলাম, কাল রাতে তো আমি খুলিনি। মাধববাবু যাত্রাপালার ঔরঙ্গজেবের মতো হা হা করে হাসলেন খুব কিছুক্ষণ, তারপর বললেন, শিকল গলার বকলেসে একটা সেফটি পিনের মতো ফসবেনে হাঁসকল দিয়ে আটা তো। তা তুমি কি ভাবছো তোমার ওই হাড় বজ্জাত মহা বাঁদর সেটা খুলতে বা আটকাতে পারে না? সে কি হাওয়ায় বড় হচ্ছে, শিয়ানা হচ্ছে না? পল্টনও সেটা হাড়ে হাড়ে জানে বলে বিশেষ তর্ক টর্ক করল না। বাড়ির সবাই যখন ধরেই নিয়েছে যে দুষ্কর্মটি ঘটোৎকচেরই, তখন 60 জন ঠিকে ঝিয়ের মধ্যে সবচেয়ে বয়স্কা এবং বকাবাজ হাঁড়ির মা ঘর মুছতে এসে বলল, কাঁদাবাবুর তো ঘরের দোর বন্ধ ছিল, জানলায় এত মোটা মোটা শীত, ওই গন্ধমাদন তবে ঢুকলো কোন ফকর দিয়ে? এ কথায় সকলের চোখ খুলে গেল। বাস্তবিক এই সত্যি কথাটি তো কেউ এতক্ষণ ভাবেনি। ঘটোৎকচ তো আর ইঁদুর বা বেড়াল নয় যে জানলা দিয়ে ঢুকবে। বড়বাবু শুনে বললেন, মাধবের মাথাটাই গেছে। মাধববাবুই শুধু এর প্রত্যুত্তরে বলতে লাগলেন, ফকুর থাক বা না থাক, এ কাজ ঘটোৎকচ ছাড়া আর কারোর হতেই পারে না। যেমন করে হোক সে রাতে ঘরে ঢুকেছিল। বড়বাবু শান্তস্বরে জিজ্ঞেস করলেন, কিন্তু ঢুকলো কেমন করে সেটা তো বলবে? মাধববাবু মরিয়া হয়ে বললেন, রাতের বেলা আমার তো তেমন ভালো ঘুম হয় না, 4 বার উঠি, পয়চারি করি, তামাক বা জল খাই, তারই কোন ফাঁকে ঢুকেছিল? কিন্তু মাধববাবুর কথাটা কেউ তেমন বিশ্বাস করলো না। এবারে বুড়ো দারোয়ান তায়েবজি সাফ সাফ বলে দিল, মাধববাবু কোনোদিন রাতে ওঠেন না, রাত ভোর তার নাকের ডাকে পাড়ার লোকের অসুবিধা হয়, চোর ডাকু সব তফাৎ থাকে। মাধববাবু এইসব কথায় অল্প স্বল্প রেগে যাচ্ছিলেন, তবে তখনও একদম রেগে চং হয়ে যাননি। তায়েবজির কথার জবাবে বললেন, আমার ছেলেবেলা থেকেই ঘুমের মধ্যে হেঁটে বেড়ানোর অভ্যেস আছে। এখন আবঝা মনে পড়ছে কাল রাতেও আমি খানিকক্ষণ জিপ ওয়াকিং করেছিলাম, যেন দরজা খুলে বারান্দায় এসেও হাঁটাহাঁটি করেছি। এসব কথা বলতে বলতে মাধববাবু টের পাচ্ছিলেন যে তিনি খুবই রেগে যাচ্ছেন, আর কথা চালাচালি হলে এবার তাঁর ভিতরে রাগের বোমাটা ফাটবে। তিনি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন তাঁর মাথার ভিতরে ঠিক ব্রহ্মতালুতে বোমাটা বসানো রয়েছে। বোমার পোলতেও আগুন দেয়া হয়ে গেছে। বিড়বিড় করে পুড়তে পুড়তে পোলতেটা ছোট হয়ে এসে বোমার গায়ে প্রায় লাগে লাগে। ঠিক এই সময় অক্ষয় খাজাঞ্চি এসে বলল, হিমশিক পাতুগড়ের আম বাগানটা কিনবে বলে বায়না দিতে এসছে। ব্যাস, বোমাটা ফাটলো দরাম করে। সবাইকে চমকে দিয়ে ধমকে ওঠেন মাধববাবু, আর কি পেয়েছো? মস্করা পেয়েছো সবাই? জানো, মাধব চৌধুরী ভালো থাকলে গঙ্গা জল আর রাখলে মুচির কুকুর। রোগা বোগা অক্ষয় খাজাঞ্চি ভয় পেয়ে 3 হাত পিছিয়ে চৌকাঠের ওপাশে গিয়ে দাঁড়ালো। তায়েবজি তার মোটা গোপ চমড়াচ্ছিল। আঁতকে ওঠায় একদিকের গোফ আঙুলের টানে ঝুলে পড়ে চিনিম্যানের গোপ হয়ে গেল। হাঁড়ির মা ঘর মোছার নেতা দিয়ে ভুল করে নিজের মুখ পুছে ফেলল। বড়বাবুর ইজি চেয়ারটা হঠাৎ একটা দোল খেয়ে গেল জোরে। পল্টনের মুখ এমনভাবে হাঁ হয়েছিল যে একটা বলতা ভুল করে ঢুকে পড়ল তার ভিতরে, আর পল্টনও ভুলে কেঁদ করে গিলে ফেলল সেটাকে। বাড়ির আরো লোকজন সব দৌড়ে এসে ভিড় করলো চারধারে। মাধববাবু
চেঁচাতে লাগলেন, জানো আমার দুটো দোলনা বন্দুক আছে, সরস্বতীর চরে গায়েব হওয়া বসত বাটি খুঁজে পেলে এখনো আমি 4-5 লাখ মোহরের মালিক। তা মনে আছে তো? হিসেব করে কথা কাও। এত আসপর্দা তোমাদের? অক্ষয় খাজাঞ্চি বাইরে থেকে মৃদুস্বরে বলে, আগে কথাটা হচ্ছিল পাতুগড়ের আম বাগানটা নিয়ে, বৃকোধরের কথা বলিনি আগে। অক্ষয় খাজাঞ্চি বহুদিন ধরেই ঘটোৎকচকে ভুল করে বৃকোধর বলে আসছেন। বহুবার তার ভুল ধরিয়ে দেয়া হয়েছে, তবু মনে রাখতে পারেন না। মাধববাবু হুঙ্কার দিয়ে উঠলেন, চালাকিরা জায়গা পেলে না? তোমাদের সব চালাকি আমি জানি। এই মুহূর্তেই আমি এ বাড়ি ছেড়ে চললাম। যেখানে মানুষ আত্মসম্মান নিয়ে থাকতে পারে না, সেখানে থাকার চেয়ে জঙ্গলে থাকা ভালো। আর শোনো অক্ষয়, তোমাকে ওই শেষবারের মতো বলে যাচ্ছি, দ্বিতীয় পাণ্ডব বৃকোধরের সঙ্গে কখনো ঘটোৎকচকে গুলিয়ে ফেলো না। তাতে বৃকোধরের অপমান। ঘটোৎকচ তার ছেলে ছিল বটে, কিন্তু তার মা ছিল রাক্ষসী। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে ঘটোৎকচকে স্যাক্রিফাইস করতে কারো বাধেনি। তোমাদের ওই নোংরা পাজি চোর হরহাবাদে ঘটোৎকচকেও তোমরা স্যাক্রিফাইস করে দাও, তাতে সকলেরই মঙ্গল। নইলে আর একটা কুরুক্ষেত্র লাগলো বলে। এই শেষ কথা উচ্চারণ করে মাধববাবু তার দুটো পুরনো দোলনা বন্দুকের বাক্স, শতরঞ্চিতে বাঁধা বিছানা আর একটি টিনের তোরঙ্গ নিয়ে বেরিয়ে পড়লেন। এমনকি নিজের দিদির সঙ্গে পর্যন্ত দেখা করলেন না। দেউড়িতে বড়বাবু, পলটন, অক্ষয় খাজাঞ্চি, তায়েবজি সমেত বাড়ির বহু লোক তার গৃহত্যাগ রোধ করতে দাঁড়িয়েছিল, কিন্তু কারুর কথায় কর্ণপাত করার লোক তিনি নন। এর আগে আর না হোক 50 বার তিনি গৃহত্যাগ করেছেন। এ ব্যাপারে তাকে খুবই দুঃখ বলতে হবে। তাই তাকে ফেরানো যাবে না জেনে বড়বাবু একটা মোষের গাড়ির বন্দোবস্ত পর্যন্ত করে রেখেছেন। বাইরে বেরিয়ে মাধববাবু তার মালপত্র নিয়ে সোজা গিয়ে গাড়িতে চেপে বসলেন। সরস্বতী নদীর ধারে লাতনপুরে মাধববাবুর এক খুনখুনে বুড়ি পিসি থাকেন। তিনি চেনা লোককেও চিনতে পারেন না, চোখে দেখতে পান না, কানেও শোনেন না। সারা দিন আপন মনে বক বক করতে করতে ঘরের হাজারো কাজ করে বেড়ান। তার ছেলে পুলে আর নাতি নাতনি নিয়ে বিশাল সংসার। মাধববাবু রাগ করে ঘর ছাড়লে এই বাড়িতেই এসে ওঠেন, আজও উঠলেন। মাধববাবু যেখানেই যান সেখানেই একটা হইচই পড়ে যায়। তিনি দারুণ গল্প বলতে পারেন, ইটের মাটি দিয়ে চমৎকার পুতুল গড়তে পারেন, গান বাজনা করতে পারেন। তাই তাকে দেখেই বাড়ির কাচ্চা বাচ্চাদের কিছু দৌড়ে এসে গাড়ির গায়ে ঝুলতে শুরু করলো। কেউ কোলে পিঠে চড়ে বসলো, আর একটু বড় যারা তারা দৌড়ে গেল মাধববাবুর পিসিকে খবর দিতে। বাইরের ঘরে মাধববাবু জমিয়ে বসেছেন। বাচ্চারা তার বন্দুকের বাক্স, তোরঙ্গ আর বিছানা টানা হাঁচড়া করে খোলবার চেষ্টা করছে। বাড়ির এক বউ এসে বাতাস দিচ্ছে, এক বউ জলের গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। পিস্তত ভাইয়েরা এসে খোঁজ খবর নিচ্ছে। এমন সময় কোলকুঁচো হয়ে ঘরে ঢুকে পিসি তাকে দেখে চেঁচিয়ে বলল, অচেনা লোক ঘরে ঢুকতে দিয়েছিস? চোরে ছেঁচর নয় তো? দেখিস আবার বাসন কোসন কাপড় চোপড় পোটলা বেঁধে না শটকান দেয়। এর মুখ চোখ দেখে তো ভালো লোক মনে হচ্ছে না। কাদা ছেনে পুতুল গড়েন বলেই মাধববাবুর ডাকনাম কাদা। পিসির বড় ছেলে গদাই দৌড়ে গিয়ে মায়ের মুখে হাত চাপা দিয়ে কানে কানে বলে, অচেনা লোক কি গো, কাদা দাদা যে। পিসি তা বুঝল না, তবে একগাল হেসে ছেলের দিকে চেয়ে বলল, তুমিও বুঝি ওই লোকটার সঙ্গে এলে? দেখো বাপু, চুরি টুরি করো না, থাকো ঘরের কাজকর্ম করে, খাবে দাবে, মাইনে পাবে। বলে পিসি চলে গেল।
নেই খেয়ে ঘুমিয়ে বিকেলের দিকে একটা বন্দুক বগল দাবা করে মাধববাবু নিজেদের হারানো বসত বাড়ির খোঁজে বেরিয়ে পড়লেন। রাত হলেই মাধববাবুর এই বাতিকটা মাথায় চারা দিয়ে ওঠে। সত্যি বলতে কি, মাধববাবুর পিতৃ পিতামহের অবস্থা ছিল বিরাট। সরস্বতী নদীর ওধারে হেতমগড়ে প্রায় 150 বিঘা জমি ঘিরে ছিল তাদের বাড়ির সীমানা। মাঝখানে প্রাসাদের মতো বাড়ি, ফোয়ারা, আস্তাবল, জুড়ি গাড়ি, গোলাপ বাগিচা, পদ্মের পুকুর। সরস্বতীর খাদ বদল হওয়ায় নদীর ভাঙনে সব ভেসে গেছে। এখন আর সে বাড়ির চিহ্নও নেই। এমনকি বাড়িটা কোন জায়গায় ছিল তারও হদিশ কেউ দিতে পারে না। সরস্বতীর ওপারে এখন বিশাল ঘন জঙ্গল, সাপ খোপের আড্ডা, বুনো জন্তুর আস্তানা। তবু মাঝে মাঝে মাধববাবু সেই বাড়িটা খুঁজতে বেরিয়ে পড়েন। নদীর এধারে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মাধববাবু নিজের রাগের কথা ভাবছিলেন, আর মাঝে মাঝে নদীর ওধারে ঘন জঙ্গলের দিকে চেয়ে দেখছিলেন। মধ্যে মধ্যে হেসেও ফেলছিলেন আপন মনে। জমিদারি রক্তে রাগ থাকাটা এমনিতেই স্বাভাবিক, কিন্তু রহিম শেখের আম বাগান কেনার কথায় হঠাৎ মাথার মধ্যে বেকায়দায় বোমাটা ফেটে যাওয়াতে এখন তার একটু লজ্জা লজ্জা করছে। কোথায় ঘটোৎকচ আর কোথায় রহিম শেখ? মাধববাবুর বাঁধানো দাঁতের কথা শুনে কেউ তাকে বুড়ো ভাবলে ভুল হবে। বলতে কি, মাধববাবু রীতিমতো যুবক মানুষ। বয়স 32-33 হবে। বছর 5-7 আগে বিজয়পুরের জমিদারের মেয়ের সঙ্গে তার বিয়ে হয়, কিন্তু সেই বিয়েটাতেই যত ভণ্ডুল লেগেছিল। বিয়ের পরদিন সকালে শালিরা আদর করে এক থালা নারকোল নাড়ু এনে দিল। বলল, সব কটা খেতে পারলে বুঝবো জামাইবাবু আমাদের বাহাদুর। শালিরা জামাইবাবুকে নানা কায়দায় জব্দ করে জেনেও অকুতোভয় মাধববাবু ঠিক করলেন এদের কাছে হার মানা চলবে না। প্রথম নাড়ুটায় কামড় দিয়ে দেখলেন ভিতরে গোটা সুপুরি রয়েছে, কিন্তু এখন আর ফেরার উপায় নেই। দাঁতের জোর ছিল খুব, তাই খটাস মটাস শব্দে সুপুরি শুদ্ধ সেই নাড়ু চিবোতে লাগলেন। গোটা 5 খেতে পেরেছিলেন বোধ হয়, কিন্তু তা করতে অর্ধেক দাঁতের চোয়ালটা উঠে গেল। কিছু নড়ল, কিছু ভাঙল। রাগ করে সেই যে শ্বশুর বাড়ি থেকে এক বস্ত্রে চলে এলেন, আর কোনো দিন অমুখ হননি। দাঁতগুলো কয়েকদিনের মধ্যেই তুলে বাঁধিয়ে নিতে হলো, কিন্তু যুবক হলেও বাঁধানো দাঁতগুলোর অভাবে ফোকলা মুখে এখন তাকে রীতিমতো বুড়ো দেখাচ্ছে। কিন্তু তিনি যে বুড়ো নন সেইটি লোকের কাছে প্রমাণ করার জন্য বুক চিতিয়ে চওড়া ছাতি ফুলিয়ে খুব দৃঢ় পদক্ষেপে হাঁটছিলেন তিনি। তবে তার দরকার ছিল না। নদীর ধারে একটা লোককে বন্দুক হাতে চলাফেরা করতে দেখে লোকজন ভয়ে এমনিতে তফাতে থাকছিল। বড় কাঁধের ধারে হাই স্কুলের মাঠে আজ ফাইনাল ফুটবল ম্যাচ। দারুণ ভিড় চারিদিকে। সেই ভিড়ে ছুঁচ গলবার উপায় নেই। লাতনপুর হাই স্কুলের সঙ্গে হেতমগড় বিদ্যাপীঠের খেলা। খেলা দেখেই মাধববাবুর রক্তটা ঝাঁ করে গরম হয়ে গেল। নিজে তিনি এক সময় দুর্দান্ত ফুটবল খেলোয়াড় ছিলেন, কিন্তু সেজন্য নয়। আসলে হেতমগড় নামটাই তার রক্তে আগুন ধরিয়ে দিল। সেই হেতমগড় আজ আর নেই। সরস্বতীর বানে পুরনো হেতমগড় ভেসে গিয়ে আবার নতুন করে হেতমগড়ের পত্তন হয়েছে। তবু হেতমগড় নামটাই যথেষ্ট। এই হেতমগড় বিদ্যাপীঠেই তিনি পড়তেন। তার আমলে বিদ্যাপীঠ কখনো হারেনি। মাধববাবু ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে দেখেন এমনই ঠাসা ভিড় যে লোকগুলোকে যেন আঠা দিয়ে এর গায়ে জুড়ে দেয়া হয়েছে। কিন্তু মাধববাবুর ধৈর্য কম। ঝাঁ করে বন্দুকের নলটা ভিড়ের ভিতরে সেদিয়ে দিয়ে হুঙ্কার ছাড়লেন, রাস্তা না দিলে গুলি চালাবো কিন্তু। কিন্তু ঠিক সেই মুহূর্তেই লাতনপুর হেতমগড়কে 3 নম্বর গোলটা দেয়ায় মাঠে এমনই চেঁচামেচি উঠল যে মাধববাবুর গলার স্বর কারোর কানে পৌঁছল না। তবে লোকগুলো উল্লাসের চোটে
বেহেট হয়ে নাচতে শুরু করায় মাধববাবুর একটু সুবিধেই হলো। লোকে যেমন দুহাতে গাছ ফাঁক করে পাট খেতে ঢোকে, তিনিও তেমনি নৃত্যরত লোকগুলোকে বন্দুকের কুঁদো আর তার হাত দিয়ে সরিয়ে ভিতরে ঢুকে পড়লেন এবং একেবারে সামনের সারিতে চলে এলেন। মাধববাবু যে বেআইনিভাবে ঢুকেছেন সেটা সামনের সারির লোকেরা কতকটা বুঝলেও তার হাতে বন্দুক দেখে কেউ কিছু বলতে সাহস পেল না। 3 গোল খেয়ে হাফ টাইমের আগে হেতমগড় হেঁদিয়ে পড়েছে। প্লেয়াররা যেন সব কোমর সমান জল ভেঙে হাঁটছে, এমন করুণ অবস্থা। পরিস্থিতি দেখে মনে হচ্ছে অন্তত 8 ডজন গোল খাবেই। ভবতারিণী স্মৃতিশিল্ড বলতে গেলে লাতনপুরের পকেটে। মাধববাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস ইস, ছি ছি, রম রম, দূর দূর, ঘেন্না ঘেন্না, লজ্জা লজ্জা। হেতমগড় হাফ টাইমের আগে আর গোল খেলো না ভাগ্যক্রমে। তবে বাঁশি বাজতেই হেতমগড়ের সব প্লেয়ার মাঠের ওপর টান টান হয়ে শুয়ে ঘাসে মুখ লুকালো। মাধববাবু আর থাকতে পারলেন না। হেতমগড়ের গৌরব রবি অস্তে যায় দেখে তিনি বন্দুক বগলে চেপে লম্বা লম্বা পা ফেলে মাঠে নেমে পড়লেন। দৃশ্যটা দেখে চারিদিকে একটা বিকট চেঁচামেচি উঠল, কিন্তু মাধববাবু গ্রাহ্য করলেন না। প্লেয়াররা মাঠের ঘাসে শুয়ে দম নিচ্ছে, সকলেরই চোখ বোঝা, খানিক লজ্জায় খানিক ক্লান্তিতে। তাদের গেম স্যার প্রিয়ংবদবাবু পিঞ্জরাবদ্ধ বাঘের মতো পায়চারি করতে করতে গাধা, উল্লুক, বেতেঘর, ম্যালেরিয়া রুগী, বার্লিপোর এইসব বলে বকাবকি করছে। এই সময় মাধববাবু গিয়ে প্রিয়ংবদবাবুর সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে বললেন, আমাকে চিনতে পারছো প্রিয়? প্রিয়ংবদ চিনতে পারলেন। একসময় হেতমগড় বিদ্যাপীঠে একসঙ্গে পড়তেন। প্রিয়ংবদ ছিলেন লেফট আউট আর মাধব ছিলেন রাইট আউট। জ কুচকে কিছুক্ষণ চেয়ে থেকে প্রিয়ংবদ বললেন, তুমি? তা কি খবর? মুখখানা ফোগলা কেন? হাতে বন্দুক কেন? মাধবের মাথায় আবার একটা রাগের বোমা ফাটবার জন্য অপেক্ষা করছে। বলতেই আগুন বোমার গায়ে লাগে লাগে। তবু যথাসাধ্য অমায়িক হেসে মাধব বললেন, বন্দুক দেখে ভয় পেলে নাকি প্রিয়? ছে ছে, তোমাকে যে বেশ সাহসী লোক বলে জানতাম। তা বলতে নেই, প্রিয়ংবদ একটু ভয় পেয়েছিলেন ঠিকই। মাধবের ধাত তিনি ভালোই জানেন। মাধবের ঠাকুরদা রাগ হলে বন্দুক, পিস্তল, তোয়াল তো বের করতেনই। তার উপর আবার নিজের মাথার চুল 2 হাতে টেনে ছিঁড়তেন, তাই অল্প বয়সেই মাথায় টাক পড়ে গেল। বলতে কি, সেই রাগ আর টাকই তার মৃত্যুর কারণ হয়ে পড়েছিল। টাক পড়ার পর একবার রেগে গিয়ে যখন মাথার চুল ছিঁড়তে গিয়ে দেখলেন যে চুল আর একটাও অবশিষ্ট নেই, তখন নিজের টাকের ওপর রেগে গিয়ে দমাস দমাস করে দেয়ালে মাথা ঠুকতে ঠুকতে খুলিটাই ফেটে গেল। মাধবের বাবা ছিলেন সাধু প্রকৃতির লোক, তা বলে রাগ তাঁরও কম ছিল না। রেগে গিয়ে পাছে মানুষ খুন করে বসেন, সেই ভয়ে প্রায় সময় তিনি রেগে গেলে খুব লম্বা কোনো নারকল বা তাল গাছে উঠে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। কিন্তু এত ঘন ঘন তার রাগ হতো যে একটা জীবন তার প্রায় গাছের ওপর বসে থেকে কেটে গেছে। সেই রক্তই মাধবের ধমনীতে বইছে, সুতরাং ভয়েরই কথা। তাই প্রিয়ংবদ কাঁচুমাচু হয়ে বললেন, সারা বছর ধরে এত করে খেলা শেখালাম, কিন্তু ছেলেগুলো একেবারে শেষ সময়টায় ভরাডুবি ঘটাবে কে জানতো। মাধববাবু খুব মিষ্টি করে বললেন, সে তো ঠিকই, কিন্তু তা বলে হেতমগড়ের ইজ্জত তো ভেসে যেতে পারে না। হেতমগড় জায়গাটা ভেসে যেতে পারে, কিন্তু ইজ্জত নয়। এই বলে মাধব একটা বিকট হুঙ্কার ছেড়ে বললেন, বুঝলে? প্রিয়ংবদ চমকে 3 হাত শূন্যে উঠে আবার পড়লেন। হেতমগড়ের খেলোয়াড়রা শোয়া অবস্থা থেকে ভিড়মিকে দাঁড়িয়ে গেল।
মাধববাবু নিজের ব্যক্তিত্বের জোর এবং তেজ দেখে একটু খুশিই হলেন। ম্যাজিস্ট্রেট সাহেব স্বয়ং প্রাইজ দিতে মাঠে এসেছেন, সুতরাং প্রচুর পুলিশ আর পাহারার ব্যবস্থাও মাঠে ছিল। মাধববাবুকে বন্দুক হাতে মাঠে নেমে গুঞ্জামি করতে দেখে সেসব পুলিশ চার দিক থেকে খুব সতর্কভাবে ঘিরে ধরে ক্রমে বৃত্তটা ছোট করে আনছিল। মাধববাবু রাগের মাথায় অতটা লক্ষ্য করেননি। হঠাৎ 3-4টে মুষ্কো জোয়ান তার উপর লাফিয়ে পড়ে হাত পা ধরে ফেলায় তিনি ভারী হতভম্ব হয়ে গেলেন। বললেন, এ কি? পুলিশ ইন্সপেক্টর এগিয়ে এসে বললেন, প্রকাশ্য জায়গায় ফায়ার আর্মস নিয়ে গুঞ্জামি করার জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো। মাধববাবুর মাথার মধ্যে বোমার পোলতের আগুনটা হঠাৎ নিভে গেল। বলতে নেই, দুনিয়ায় একমাত্র পুলিশকেই তার যত ভয়। মাথা নিচু করে পুলিশে ঘেরাও মাধববাবু মাঠ ছেড়ে চলে গেলেন। এতক্ষণ তোমরা শুনলে লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হেতমকরে গুপ্তধন উপন্যাসের প্রথম পর্ব। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং পরবর্তী পর্ব শুনতে হলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে পরবর্তী গল্পের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো দ্বিতীয় পর্ব নিয়ে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো।